আচ্ছা, পহেলা বৈশাখ বললে আমাদের মাথায় কি আসে? নতুন পোশাক, ইলিশ পান্তা আর অনেক আনন্দ, তাই তো? কিন্তু এই রঙিন উৎসবের পেছনে যে একটা বিরাট গল্প লুকিয়ে আছে, চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। একবার শুধু ভাবুন তো, প্রতি বছর ঠিক এপ্রিলের 14 তারিখে ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে ঢাকার রাস্তাগুলো কিভাবে যেন বদলে যায়। রং, গান আর হাজারো মানুষের হাসিতে পুরো শহরটা যেন একটা জীবন্ত ক্যানভাস হয়ে ওঠে। তো চলুন আর দেরি না করে এই উৎসবের একেবারে গভীরে ডুব দেওয়া যাক। দেখি এর মূল আকর্ষণগুলো কি কি। এই উৎসবের শুরুটাই হয় কিন্তু একদম ভোরে, যখন রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা রবি ঠাকুরের সেই বিখ্যাত গান এসো হে বৈশাখ গেয়ে ওঠেন। তখন মনে হয় যেন আক্ষরিক অর্থেই পুরো প্রকৃতি নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। আর দিনের সবচেয়ে বড় আকর্ষণ, মানে সবচেয়ে চোখ ধাঁধানো যে আয়োজনটা, সেটা কি জানেন? মঙ্গল শোভাযাত্রা। কিন্তু ব্যাপারটা হলো, এই শোভাযাত্রাটা শুধু একটা রঙিন মিছিল না, এর পেছনে কিন্তু একটা বিরাট গল্প আছে। আছে ঐক্য, প্রতিবাদ আর আশার এক শক্তিশালী বার্তা। যে কোনো উৎসবের কথা বললেই তো খাবারের কথা চলে আসে, তাই না? পহেলা বৈশাখের ব্যতিক্রম না। চলুন দেখি নববর্ষের স্বাদটা ঠিক কেমন হয়। নববর্ষের খাবার মানেই তো, সবার আগে মাথায় আসে কি? অবশ্যই পান্তা ভাত। আর সাথে যদি থাকে গরম গরম ভাজা ইলিশ আর মুখে জল আনা নানা পদের ভর্তা, তাহলে তো কথাই নেই। আর একটা মজার জিনিস আছে, সেটা হলো হালখাতা। এটা কিন্তু শুধু ঘরে বসে উদযাপনের ব্যাপার না, ব্যবসার জগতেও নতুন বছরের ছোঁয়া লাগে। পুরনো সব হিসাব চুকিয়ে মিষ্টিমুখ করে একটা নতুন শুরু, যা ক্রেতা বিক্রেতার সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে। কিন্তু এত যে আয়োজন, এত আনন্দ, কখনো কি মনে প্রশ্ন এসেছে যে এই উৎসবের শুরুটা আসলে কিভাবে হলো? চলুন সেই গল্পটাই এবার শোনা যাক। শুনলে হয়তো অবাক হবেন, আমাদের এই প্রাণের বাংলা ক্যালেন্ডারের জন্ম কিন্তু কোনো সাংস্কৃতিক উৎসব থেকে হয়নি। এর শুরুটা হয়েছিল ১৬শ শতকে মুঘল সম্রাট আকবরের একটা খুব প্র্যাকটিক্যাল সমস্যা থেকে, আর সেটা হলো ট্যাক্স বা খাজনা আদায়। তো সমাধানটা কি ছিল? সমাধানটা ছিল এক কথায় অসাধারণ। একটা নতুন সোলার ক্যালেন্ডার বানানো হলো, যেটা একদম ফসলের চক্রের সাথে মিলে যায়। কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। এর গণনা শুরু করা হলো আকবরের সিংহাসনে বসার বছর থেকে। দারুণ একটা রাজনৈতিক এবং প্র্যাকটিক্যাল চাল ছিল কিন্তু। তার মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু একেবারে শূন্য থেকে তৈরি কিছু ছিল না, বরং দুটো চালু সিস্টেম, ইসলামিক হিজরি আর হিন্দু সৌর ক্যালেন্ডার, এই দুইয়ের একটা দারুণ কম্বিনেশন ছিল, যা তখনকার একটা বিরাট সমস্যার সমাধান করেছিল। কিন্তু গল্পের শেষ এখানে না। একটা খাজনা আদায়ের ক্যালেন্ডার থেকে এটা ধীরে ধীরে হয়ে উঠল বাঙালি জাতীয়তাবাদ আর সেকুলার পরিচয়ের একটা শক্তিশালী প্রতীক। একটু আগে আমরা ছায়ানটের কথা বলছিলাম, মনে আছে? সেই ছায়ানটই কিন্তু পাকিস্তানি আমলের সাংস্কৃতিক দমনপীড়নের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যম হিসেবে পহেলা বৈশাখ উদযাপনকে বেছে নিয়েছিল। আর এটাই পহেলা বৈশাখের সবচেয়ে বড় শক্তি। এটা এমন একটা উৎসব যা ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বাঙালিকে এক করে দেয়, সবার উৎসব। এই উৎসবের যাত্রাপথটা কিন্তু সবসময় মসৃণ ছিল না। ২০০১ সালে একটা ভয়াবহ হামলা হয়েছিল, কিন্তু বাঙালিকে দমানো যায়নি। পরের বছর থেকে উদযাপনটা ফিরে এসেছিল আরও শক্তিশালী হয়ে, আরও প্রত্যয়ের সাথে। আর এখন তো পহেলা বৈশাখের স্পিরিটটা শুধু বাংলাদেশের মধ্যেই নেই, এটা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। যেখানেই বাঙালি আছে সেখানেই। হয়তো ঢাকার মতো বিশাল আয়োজন হয় না, হয়তো পরিবেশটা একটু অন্যরকম, কিন্তু নিজের শেকড়ের প্রতি যে টান, সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু একদম একই রকম থাকে। আর এই যে একসাথে হওয়া, স্মৃতিচারণ করা, এই ব্যাপারগুলোই পহেলা বৈশাখের আসল স্পিরিটটাকে বাঁচিয়ে রাখে। ভৌগোলিক দূরত্বটা তখন আর কোনো ব্যাপারই মনে হয় না। এটাই তো প্রমাণ করে, তাই না, যে সংস্কৃতি আসলে কোনো জায়গায় আটকে থাকে না। এটা একটা অনুভূতির মতো, যা মানুষ যেখানেই যাক নিজের সাথে বয়ে নিয়ে বেড়ায়। তাহলে ভাবা যায়, একটা ট্যাক্স কালেকশনের ক্যালেন্ডার ৪০০ বছর পর সেটা কিভাবে বিশ্বজুড়ে বাঙালির সাংস্কৃতিক গর্বের এত বড় একটা প্রতীকে পরিণত হলো। পহেলা বৈশাখের গল্পটা আমাদের এটাই দেখায় যে ঐতিহ্য সত্যি শক্তিশালী, সেটা সময়ের সাথে নিজেকে বদলে নিতে পারে, মানুষকে প্রেরণা দিতে পারে আর সবাইকে এক সুতোয় বাঁধতে পারে।